সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, দায়িত্ব নেয়ার পর এই প্রথম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রকাশ্যে বৈঠকে বসলেন প্রধান উপদেষ্টা। পুলিশ কর্তৃক হেনস্থার প্রতিবাদে মেট্রো রেল কর্মীদের কর্মবিরতি পালন, জাতীয় নাগরিক পার্টি থেকে বেরিয়ে যাওয়া সাবেক শিবির কর্মীদের নেতৃত্বে নতুন দল আসছে, এসব বিষয়সহ আরও কিছু চলমান ঘটনা প্রবাহ নিয়ে আলোচনার জন্য আমরা আজ দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ আহমেদ এবং সাংবাদিক হাসান মামুন। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো আমি প্রথমেই আসতে চাই যে প্রধান উপদেষ্টা যে আজকে প্রথমবারের মতো পুলিশের সাথে বৈঠক করলেন এবং গত 7 মাসের বেশি সময় পার হয়ে গেছে, পুলিশের সিনিয়র কর্মকর্তাদের সাথে একযোগে তিনি প্রকাশ্যে এরকম বৈঠক করেছেন বলে আমার জানা নেই। তো সেই বৈঠককে আপনি কিভাবে দেখেন? এতদিন পরে হলো যে, এবং নিশ্চয়ই বক্তব্য আপনি শুনেছেন, কি মনে করেন যে বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তো একটু সংকট একটা তৈরি হয়েছে, যে আর্মি মাঠে থাকা সত্ত্বেও সেরকম উন্নতি করা যাচ্ছে না, বিভিন্ন সময় ঘটনা ঘটছে, কালকেও 2টি মার্ডারের ঘটনা ঘটেছে। তো আপনার কি মনে হয় হাসান মামুন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পুলিশ কিন্তু এখনো মানে সক্রিয় হয়নি এটা বলা যায়। মানে সরকার কতটা ভালো পারফর্ম করছে তার পাশাপাশি পুলিশের পারফরমেন্স নিয়ে কিন্তু আলোচনা খুব বেশি। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে মাঠে সেনাবাহিনী আছে, যেটা আপনি নিজেও বলেছেন। সেনাবাহিনীর যে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, এটা বাড়ানো হয়েছে আরেক দফায় 2 মাসের জন্য। তো সেনাবাহিনীর সক্রিয়তা নিয়েও কিন্তু প্রশ্ন আছে, এটাও প্রাসঙ্গিক, তাই না? যেহেতু 2 বাহিনী একই লক্ষ্যে কাজ করছে। তো আমরা তো দেখেছি গণ অভ্যুত্থানের পরপর পুলিশ অলমোস্ট পালিয়ে গিয়েছিল, অলমোস্ট সব থানা থেকে কোথাও পুলিশ ছিল না, এবং পুলিশকে প্রোটেকশন দিতে হয়েছে সেনাবাহিনীকে। আমার বাসা মতিঝিলের দিকে যাওয়ার পথে দেখতাম যে রাজারবাগের সামনে সেনাবাহিনী কনভয় মানে পাহারা দিচ্ছে রাজারবাগের পুলিশকে। তো এই পরিস্থিতির অবসান হতে সময় লেগেছে। এখন পুলিশ নিজে কাজ করছে। কালকে আমি বেশ রাত করে মোহাম্মদপুর এলাকা থেকে এলাম। তো মোহাম্মদপুর এলাকায় তো আইন শৃঙ্খলার অবনতি ঘটেছিল বেশ। তো দেখলাম রেপ খুব তৎপর, রেপের মানে মোটর বাইকে এবং গাড়িতে বেশ তৎপর। তো মোহাম্মদপুর, মিরপুর এসব এলাকায় অবস্থার অবনতি ঘটেছিল, কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু মানুষের মধ্যে স্বস্তি ফেরে নাই। আর দেশব্যাপী কিন্তু দস্যুতার ঘটনা গতবারের চেয়ে অনেক বেশি, এগুলো পরিসংখ্যানে এসছে। তো প্রধান উপদেষ্টা মাঝে একটা সাক্ষাৎকারে কিন্তু উনি একটু উষ্মার সঙ্গে প্রশ্নকর্তাকে উল্টো প্রশ্ন করেছিলেন যে কিসের ভিত্তিতে আপনি বলছেন অবস্থার অবনতি হচ্ছে, তাই না? তো তখন বলা হলো যে পরিসংখ্যান আছে। তারপর উনি বললেন যে পরিস্থিতির অবনতি হয়নি, হয়তো আশানুরূপ উন্নতি হয়নি। তো আশানুরূপই আছে, আগের মতোই আছে। হ্যাঁ, আগের মতোই আছে। আশানুরূপ উন্নতি যে হয়নি সেটাও তো একটা বড় ব্যাপার, কারণ প্রত্যাশা তো ছিল। আর 6 মাস 7 মাস কিন্তু কম সময় না, এর মধ্যে পুলিশকে তৎপর করে ফেলা প্রয়োজন ছিল, অথবা এক্ষেত্রে কোনো বড় ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল। যেমন অনেকে মনে করে যে 2 লাখের বেশি পুলিশ সদস্য আছে, আরও কিছু পুলিশ সদস্য নেওয়া যেত, অনেকে মনে করে, এবং তাদেরকে অল্প সময়ে ট্রেনিং দিয়ে নামানো হলে এই সরকারের এজেন্ডা বাস্তবায়নে তারা ভূমিকা রাখত। এইরকম বক্তব্য কিন্তু আছে। আরেকটা বক্তব্য আছে যে সেনাবাহিনীকে যথেষ্ট শক্তি প্রয়োগ করতে সরকার হয়তো বাধা দিচ্ছে। সেনাপ্রধানও অবশ্য বলেছেন মাঝে একটা বক্তৃতায় যে আমরা অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে চাই না। তো সেনাবাহিনী সভাপতি বিতর্কিত হতে চাবে না, এটা খুব স্বাভাবিক। কিন্তু সরকার যদি বলে, সরকার যদি দায়িত্ব নেয়,
তাহলে হয়তো সেনাবাহিনীও সাহস পাবে। আমরা কিন্তু দেখেছি যে 32 নম্বর বাড়ি যখন ভাঙা হয়, সেনাবাহিনীর একটা দল কিন্তু গিয়েছিল সেটা প্রতিহত করতে, কিন্তু পরে কাদের নির্দেশে আবার তাদের ফিরে আসতে হয় এটা খুবই রহস্যজনক, ভবিষ্যতে হয়তো জানা যাবে। তো ওই ঘটনারও কিন্তু নিন্দা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা, নিন্দা জানিয়েছিলেন, বিরত থাকতে বলেছিলেন। মানে এর চেয়ে বড় মব তো আর হয় না দেশে, এখনও মব চলছে, সেটা ছিল মানে 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 এর চেয়ে বড় মব হয় না। ঢাকার বাইরেও বেশ কিছু বাড়িঘর ভাঙা হয়েছে এবং প্রধান উপদেষ্টার অবস্থানের পরও কিন্তু ভাঙা হয়েছে। এবং তখন সরকারের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠেছিল যে একটা সরকার থাকতে কিভাবে এগুলো হয়। পুলিশ কিছু করছে না, সেনাবাহিনী কিছু করছে না, এবং একদল লোক যা ইচ্ছা করছে, এটা তো চলতে পারে না। তো এই অবস্থায় আজকে প্রধান উপদেষ্টা তাদের সাথে বসেছেন 227 জন পুলিশ কর্মকর্তা বোধহয় উচ্চপদস্থ, এবং আমি আস্তে আস্তে শুনছিলাম যে ওই বক্তৃতা ওনার খুবই চমৎকার বক্তৃতা, উনি তো খুবই ভালো বক্তা, বৈশ্বিক মানের বক্তা। তো উনি তুমি করে সম্বোধন করে অভিভাবকের মতো উনি অনেক কথা বললেন, এবং এই কথাটা বললেন যে আইন শৃঙ্খলার উন্নতি না হলে কিন্তু আমাদের সব চেষ্টা ব্যর্থ হবে, এবং সামনে নির্বাচন আছে, প্রাথমিক ক্রাইটেরিয়া হলো। এবং উনি বলেছেন যে এই বাহিনী হচ্ছে 1 নম্বর, আমরা সবাই আছি কিন্তু পুলিশ হচ্ছে 1 নম্বর, এবং সামনে নির্বাচন আছে, উনি ডিসেম্বরে নির্বাচন হতে পারে এই কথাটা কিন্তু এই ভাষণে উনি বলেছেন। তো এই নির্বাচনে তাদের ভূমিকা মুখ্য হবে, তাদের উপর চাপ আসবে, তারা যেন চাপ মোকাবেলা করে ঠিকমতো কাজ করে, এই কথাগুলো উনি বলেছেন। আর পুলিশের দিক থেকে কিছু প্রস্তাব আছে, মানে সংস্কার কমিশন আমি পরে আসবো। আমি এখন একটু গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, আমি দুঃখিত প্রথমে আপনার নামের উচ্চারণটা আমি ভুল করেছিলাম। রাশেদ খান, আপনার কাছে জানতে চাই যে একই বিষয়, যে আপনি তো একটি রাজনৈতিক দল থেকে দলের দায়িত্বে আছেন, সাধারণ সম্পাদকের দায়িত্বে, তো আপনার জায়গা থেকে রাজনীতিবিদ হিসেবে প্রধান উপদেষ্টার যে এতদিন পরে পুলিশের সাথে বসলেন, এটিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ সবাইকে, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। প্রধান উপদেষ্টা মনে হয় একটু দেরি করে ফেললেন। যেভাবে পুলিশের নৈতিক মনোবল ধ্বংস হয়ে গিয়েছে, আমার মনে হয় যে গণ অভ্যুত্থানের পরপরই সবার আগে শুধু পুলিশ না, অন্যান্য বাহিনীর শীর্ষ কর্মকর্তা তাদের সাথে বসা দরকার ছিল। 7 মাস পরে, 7 মাসের অধিক সময় পেরিয়ে গেছে, এই সময় বসে আসলে খুব বেশি যে আপনার অতীতের দায়গুলো এড়ানো যাবে আমার কাছে মনে হয় না। প্রধান উপদেষ্টা যে সময় এসে বসলেন তার আগে কিন্তু দেশে অরাজকতা চলছে, গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় লুণ্ঠন ডাকাতি চুরি এগুলো কিন্তু চলছে। তো এইগুলো তো অভ্যুত্থানের পর যদি নিয়ন্ত্রণ করা না যায়, অভ্যুত্থানের 7 মাস পরে আর নিয়ন্ত্রণ করা যায় না। আপনি কেমন আসলে আপনার কথা বা শুরুতে আপনার আচরণ দেখে কিন্তু অনেকটা অনুমান করা যায়। 7 মাসে যেহেতু তারা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, আমার মনে হয় পুলিশের সাথে আজকে বসে সামনের দিনে খুব ভালো করতে পারবে এটা আমার কাছে মনে হচ্ছে না। অভ্যুত্থানের পরে সরকার যদি বিপ্লবী আচরণ করতে পারত, মানুষের মধ্যে ভয় থাকতো। যে মব জাস্টিসের কথা তিনি বললেন ধানমন্ডি 32-এ, ওই সময় কিন্তু শুরুতে আমি এবং আমাদের সভাপতি নুরুল হক নূর কিন্তু আমরা পাবলিক স্পেসে প্রোগ্রাম থেকে আমরা এর নিন্দা জানিয়েছি। আমরা বলেছি যে সরকারের উপদেষ্টাদের ইন্ধনে যা হচ্ছে, ওই সময় দেখেন নাই যে উপদেষ্টারা ফেসবুকে পোস্ট করেছে যে উল্লাস করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা, জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা এইটাকে তারা মানে এক ধরনের নির্দেশনা দিয়েছে, তারা সেখানে কেউ গিয়েছে। এটা যে সেনাবাহিনী ওই সময় এটা থামাতে পারেনি, সেনাবাহিনীকে ফাংশন করতে দেওয়া হয়নি। আমার কাছে যতদূর তথ্য আছে, সরকারও ভয় পায় যে সেনাবাহিনীকে দিয়ে বেশি কাজ করাতে গেলে আবার না 11-এর মতন ক্ষমতা দখল করে নাই। সরকারের মধ্যে কারো এই ধরনের ভয় আছে, যে কারণে সেনাবাহিনীকে পুরোপুরি তাদেরকে ফাংশনাল করা হচ্ছে না, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে। কিন্তু সেই পাওয়ার যদি আসলে তারা অ্যাপ্লাই করতে সেইভাবে না পারে, ধানমন্ডি 32-এ গেল, তখন বলা হলো যে আপনারা সেখান থেকে চলে আসেন। সেনাবাহিনীকে যদি বলা হতো আপনারা বন্ধ করেন, সেনাবাহিনীর জন্য 5 মিনিটের ব্যাপার, সেনাবাহিনীর হাতে সেই শক্তি রয়েছে, সেনাবাহিনীকে কাজ করতে দেওয়া হয়নি। অবশ্যই সেনাবাহিনীকে কাজ করতে দেওয়া হয়নি। আর পুলিশ তো যেভাবে নৈতিকভাবে তাদের অবক্ষয় হয়েছে, নৈতিকভাবে অধঃপতন হয়েছে, আগামী 10 বছরেও পুলিশের নৈতিকতা ফিরে আসবে বলে আমার কাছে মনে হয় না। আইন উপদেষ্টা নিজে বলেছেন যে পুলিশের 80% মোটামুটি আওয়ামী ঘরানার, ছাত্রলীগের বা আওয়ামী পরিবারের। তো এদেরকে রেখে
আপনি কিসের রাষ্ট্র সংস্কার করবেন? সবার আগে যদি আপনি পুলিশকে ফাংশনাল না করতে পারেন, পুলিশের সেটআপের পরিবর্তন না করতে পারেন, তাহলে কিন্তু পুলিশ এই যে 80% তারা ইচ্ছাকৃতভাবে তারা আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনত তারা কিন্তু করবে। তো সেই জায়গায় প্রধান উপদেষ্টার উচিত ছিল যে ন্যূনতম 1 লাখ, ভাই যেটি বললেন যে 2 লাখ পুলিশ সদস্য, ন্যূনতম 1 লাখ বিপ্লবী ছাত্র জনতা, যোগ্য যারা দক্ষ, যারা অভ্যুত্থানে অংশ নিয়েছে, এদেরকে ধরে ধরে কিন্তু এরা অভ্যুত্থানে অংশ নেওয়া মানে কি? এরা প্রশিক্ষিত, এরা হাসিনা পুলিশের বিরুদ্ধে ফাইট করেছে মানে কি? এরা পুলিশের থেকে শক্তিশালী, এরা ট্রেনিং প্রাপ্ত আমি মনে করি। সুতরাং তাদেরকে মিনিমাম 1 লাখ নিয়োগ দেওয়া দরকার ছিল, যেটি প্রধান উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছেন এই জায়গায়। এবং অন্য উপদেষ্টারা হয়তো তাকে সেই পরামর্শ দেননি। স্বরাষ্ট্র উপদেষ্টা অথর্ব একজন ব্যক্তি, তিনি হয়তো এই চিন্তায় মাথায় আনেননি যে আমি তো মনে করি এই ছাত্র জনতা এদেরকে যে ট্রেনিং আছে, ন্যাচারাল ট্রেনিং, হ্যাঁ, এই ট্রেনিংটা যথেষ্ট তাদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে। আপনি 1 মাসের, ঠিক আছে পুলিশের অনেক কাজ করতে গেলে ট্রেনিং লাগে, আপনি 1 মাসের শর্ট প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যুক্ত করতেন, বাকি 1 লাখ আপনাকে ছাঁটাই করা দরকার ছিল। এই পুলিশ রেখে আপনি সংস্কার করতে পারবেন না, এরা আপনাকে সংস্কার করতে দিবে না। আরেকটা কথা বলি, এনএসআই, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূর্য সোনালে থেকেছি, আমরা দেখেছি ছাত্রলীগের ক্যাডারগুলোকে এনএসআইতে নিয়োগ দেওয়া হয়েছে। ছাত্রলীগের ক্যাডারদের 95% এনএসআই ছাত্রলীগের এবং আওয়ামী পরিবারের। র্যাবে নিয়োগ দেওয়া হয়েছে, ডিএসবিতে নিয়োগ দেওয়া হয়েছে, এসবিতে নিয়োগ দেওয়া হয়েছে, গোয়েন্দা সংস্থায় বিশেষ করে আওয়ামী লীগের ছাত্রলীগের ক্যাডারদের, মাস্তানদের, এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এই গোয়েন্দা সংস্থাকে রেখে আপনি রাষ্ট্র সংস্কার করবেন? একটা জায়গায় সমস্যা হচ্ছে, আগে থেকে তথ্য লাগবে না, তথ্য কারা দেয়? তথ্য দেয় গোয়েন্দা সংস্থা পুলিশের কাছে। তো সেই গোয়েন্দা সংস্থা তথ্য দিচ্ছে না, কারণ কি? তারা ছাত্রলীগের, তারা আওয়ামী লীগের। প্রধান উপদেষ্টাকে এই মাঠ পর্যায়ে তার এই অভিজ্ঞতা আছে, এগুলো কি তিনি বুঝেন? একমাত্র মাঠে পলিটিক্স করলে এগুলো বোঝা যায়। ভাই যেটি বলেন খুব মিষ্টি কথা বলেছে, হ্যাঁ, তিনি বৈশ্বিক মাপের বক্তা, কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন নাই। তার আন্তর্জাতিক ইমেজ এই গণ অভ্যুত্থানের পরে আমাদের জন্য কাজে লেগেছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, পাবলিক ম্যানেজমেন্ট করার অভিজ্ঞতা, সেটা তো প্রধান উপদেষ্টার থাকা অস্বাভাবিক, কারণ তিনি এই সেক্টরের মানুষ না। তিনি শিক্ষকতা করেছেন, তিনি এনজিও প্রতিষ্ঠান পরিচালনা করেছেন, ব্যাংক পরিচালনা করেছেন, এই সেক্টরে তিনি পারদর্শী। তার ইমেজের কারণে তাকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি উপদেষ্টাদের দরকার ছিল তারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ, পাবলিক ম্যানেজমেন্টে অভিজ্ঞ, জনগণের সাথে সম্পৃক্ত, সেটাও তো করা হয়নি। তো প্রধান উপদেষ্টার ইমেজের উপর ভর করে এখনো পর্যন্ত রাষ্ট্র টিকে আছে, কিন্তু এটা কত সময়? বাকি উপদেষ্টারা কয়জন ফাংশন করছে? অনেক উপদেষ্টার নাম তো আপনি নিজে বলতে পারবেন, আপনি তো সাংবাদিক, আমি তো দূরে থাকি, বলতে পারবেন না। এদেরকে উপদেষ্টা, যাদেরকে বিপ্লবে ন্যূনতম অবদান নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা দীর্ঘ 14-15 বছরের লড়াই, তার একটা বক্তব্য বিবৃতি পাবেন না। মাঠে তো আমাদের সাথে নামা ধরে থাক, একমাত্র আসিফ নজরুল তার মতন হয়তো 2-1 আছে, বাকিরা তো আপনার কোথাও আমরা তাকে পাইনি। এই অভ্যুত্থানে অনেকে আপনার মানে অনেকের বিরুদ্ধে অভিযোগ যে তারা আসলে আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করেছে। 11 দশক ছিল, যেমন আলী ইমাম মজুমদার, সেই মুজিববাদী সৈনিককে আপনি উপদেষ্টা বানিয়েছেন। তারপরে আপনার যে উপদেষ্টা বলেছে যে ধানমন্ডি 32 প্রধান উপদেষ্টা উচিত হবে সবার আগে আপনার সেটা ঘুরে আসা, সেটা ভিজিট করা, সেই ব্যক্তিকে যার মুজিবের প্রতি এত প্রেম, তাকে উপদেষ্টা বানিয়েছেন। তো আপনি বসির আহমেদ, তার ভাই ছিল ডামি এমপি, তাকে উপদেষ্টা বানিয়েছেন। আপনি বিপ্লবের পরে যদি বিপ্লবী সিদ্ধান্ত না নিতে পারেন, তাহলে রাষ্ট্র সংস্কার হয় না। হাসিনা পরিবারের কয়জনকে আপনি ধরতে পেরেছেন? আপনি গণহত্যার যে মাস্টার মাইন্ড ছিল, আপনি বলছেন যে গণহত্যার বিচারের আগে আপনি ইলেকশনটা করবেন না। আজকে প্রধান উপদেষ্টা খুব ভালো কথা বলেছে যে ডিসেম্বরে আমাদের ইলেকশনটা হবে। এইবার কিন্তু হতে পারে, এই কথা বলেন নাই, হবে। প্রধান উপদেষ্টার এই বক্তব্য, আমি শেষ করে দিই 30 সেকেন্ডে। প্রধান উপদেষ্টার বক্তব্য কিন্তু এক এক সময় আমার কাছে এক এক রকম লেগেছে। আচ্ছা, ঠিক আছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। মোহাম্মদ রাশিদ খান, আপনার কাছে ছিলাম। তো আপনি যেটি শুরু করেছিলেন আমি একটু থামিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে শুরু করতে চাই যে প্রধান উপদেষ্টা আসলে নির্বাচন কবে দিতে চাচ্ছেন? আমরা 3টি দিনক্ষণ ওনার কাছ থেকে পেয়েছি। একটি হলো ডিসেম্বর, একটি হলো মার্চ, 2026-এর মার্চ, এবং আরেকটা জুন। গত 2-3 দিন আগে জাতিসংঘ মহাসচিবের সাথে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে তিনি জুনের কথাও বলেছিলেন। তো আপনার কি মনে হয় যে সরকার আসলে নির্বাচন নিয়ে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো দোলাচলের মধ্যে আছে কি? কেন সঠিকভাবে? আমি আসলে এইখানেই আমার কাছে সন্দেহের জায়গাটা। প্রধান উপদেষ্টা তো যায় তাই ব্যক্তি না, আন্তর্জাতিক বৈশ্বিক মাপের নেতা, যেটি ভাই বললেন, আমি অস্বীকার করি না, আমি তাকে শ্রদ্ধা করি, এবং এটিও কিন্তু বলেছি যে তার আন্তর্জাতিক ইমেজের উপরে কিন্তু বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সরকার টিকে আছে, এটি সত্য। কিন্তু কথা হলো যে আসলে তার আশপাশের মানুষগুলো তাকে গাইড করতে পারতেছে না।
পলিটিক্সে তিনি তো নতুন, এটা তো সত্য, তিনি কিন্তু এটি স্বীকার করে নিয়েছেন যে আমরা এই বাস্তবতায় আসলে আমাদের অভিজ্ঞতা নাই, তিনি স্বীকার করেছেন, এটি খুব ভালো দিক। কিন্তু যারা আশপাশে থাকবেন তাদের তো অভিজ্ঞ হইতে হবে। সেই ব্যক্তিরা মনে করেন যে উপদেষ্টার ভিতরে দুইটা গ্রুপ আছে, এটা সত্য। একটা গ্রুপ বলে স্যার আপনি যদি ডিসেম্বরের বাইরে যান তাহলে তো আপনার ইমেজ নষ্ট হবে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে যেভাবে আন্দোলন হচ্ছে আপনার বিরুদ্ধে আন্দোলন হবে। আর একটা গ্রুপ বলে স্যার আপনাকে তো আরেকটু সময় নেওয়া উচিত, রাষ্ট্র গুছাইতে হবে, আপনার আরো অবদান রাখার সুযোগ আছে। তো এইভাবে প্রধান উপদেষ্টা আমার কাছে মনে হয় যে দুইটা গ্রুপ দুই দিক থেকে টানা ইচ্ছা করে। মনে হচ্ছে না, এটা সত্য, আমি জানি বলেই বলতেছি, এটা সত্য। তো সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা কখনো ডিসেম্বর বলেন, কখনো আসলে তিনি জুন বলেন, কখনো মার্চে বলেন। তিনি বিবিসি সাক্ষাৎকারে স্পষ্টভাবে মার্চের কথা বলেছেন, ডিসেম্বর অথবা মার্চ, এর বাইরে যাবেন না। এরপরে তিনি জাতিসংঘের মহাসচিব আসলে জুনে চলে গেলেন, তখন তিনি ডিসেম্বরের কথা বলেন নাই, জুনে চলে গেছেন আমি যতদূর দেখেছি। না, সংস্কার স্বল্প মেয়াদে হবে ডিসেম্বর, ঠিক আছে, ডিসেম্বর এবং জুনে, মানে জুনেরটাই বেশি গুরুত্ব পেয়েছে আমার কাছে মনে হয়েছে। আবার আজকে তিনি বলেছেন যে ডিসেম্বর ইলেকশন হতে হবে, এবার কিন্তু হতে পারে কথাটা বলেন নাই, আমি মনে করি বলছে এই বছরের শেষে জাতীয় সংসদ নির্বাচন হবে শব্দটা আছে কিন্তু আমি দেখেছি। তো সেটাই বলতেছি, প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পরে আর দূরে যাওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু তিনি ডিসেম্বর হবে বলেছেন না, তার আগে যতটুকু প্রয়োজনীয় সংস্কার করে ফেলা উচিত এবং প্রত্যেকটা দলকে দেখে সহযোগিতা নেওয়া উচিত। বিএনপি আমি মনে করি সহযোগিতা করবে, গণ অধিকার পরিষদ শতভাগ সহযোগিতা করবে, জামাত করবে, ইসলামী আন্দোলন করবে, প্রত্যেকটা দল কিন্তু এখন সংস্কার চাই। সংস্কারের বিকল্প এই রাষ্ট্রে কিচ্ছু নাই, এই রাষ্ট্র টিকবে না সংস্কার না হইলে। কিন্তু কথা হলো কাদের মাধ্যমে সংস্কার করবেন? যারা সংস্কারের সব বোঝে না তাদের মাধ্যমে কি সংস্কার হবে নাকি? যারা অভিজ্ঞ যোগ্য, এই কারণে আমরা বলছি যে এখনো সময় আছে, যতদিনই আপনি থাকেন না কেন উপদেষ্টা পরিষদের সবার আগে সংস্কার করেন। উপদেষ্টা পরিষদের আজকে টকশোতে আমি হলপ করে বলছি, উপদেষ্টা পরিষদের সংস্কার না করলে এই সরকার ন্যূনতম কোথাও কোনো সংস্কার করতে পারবে না। এই সরকারের প্রতি মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটা আগের মতো নাই। সুতরাং এই সরকারের উচিত হবে এখন রাজনৈতিক দলগুলো সহযোগিতা নেওয়া। যেহেতু প্রধান উপদেষ্টা বলেই ফেলেছেন যে ডিসেম্বর ইলেকশন করতে হবে, কিন্তু আমি আবারও বলছি, আই রিপিট, হবে। সুতরাং এখন দলগুলোকে ডাকুক যে আমরা ডিসেম্বর ইলেকশন দিচ্ছি, আপনারা রাষ্ট্র সংস্কারে আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরা আপনাদেরকে সহযোগিতা করব। উভয়ের সহযোগিতা ছাড়া রাষ্ট্র সংস্কার হয় না। দেখেন ক্ষমতায় কারা যায়? ক্ষমতায় কিন্তু কোনো সুশীল গ্রুপ যায় না, ক্ষমতায় কোনো সামাজিক সংগঠন যায় না। তাদের পাওয়ার, আন্তর্জাতিক ভ্যালু অনেক থাকতে পারে, কিন্তু বাংলাদেশে যারা রাজনীতি করে এরা যতই খারাপ হোক ক্ষমতায় কিন্তু এরাই যাবে, এদের বিকল্প নাই। রাজনীতিবিদদেরকে আপনি যতই খারাপ বলেন না কেন, জনগণের সাথে সম্পৃক্ততা রাজনীতিবিদদের বাইরে আর কারো থাকে না, কারো হয় না। রাজনীতিবিদরা যতই খারাপ হোক না কেন দিন শেষে কিন্তু জনগণের কাছে যায়, এটা সত্য। সুতরাং রাজনীতিবিদদেরকে আপনি খারাপ মনে করে তাদেরকে দূরে রাখবেন, সেটি হতে পারে না। প্রধান উপদেষ্টাকে এই টকশো থেকে আমি তার প্রতি উদাত্ত অনুরোধ রাখবো, আহ্বান না, তিনি সিনিয়র মানুষ, উদাত্ত অনুরোধ রাখবো রাজনৈতিক দলগুলোকে অনতিবিলম্বে ডাকুন। এইসব জাতীয় ঐক্যমত কমিশন দিয়ে কিচ্ছু হবে না। একটাই কাজ, সেটি হলো রাজনৈতিক দলগুলোকে ডেকে বোঝানো, টেবিলে আলোচনা করা যে আমরা এগুলো করতে চাই। যেমনিভাবে তিনি অভিভাবকের সুরে পুলিশদের বলতেছে না তুমি, ঠিক রাজনীতিবিদদেরও বলা যে বাবারা, ভাইয়েরা, আমার অনুরোধটা রাখেন, ডিসেম্বর ইলেকশনটা হবে, আমাকে এই কাজে সহযোগিতা করেন, আমরা প্রত্যেকে তাকে সহযোগিতা করব। জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হওয়ার পরে কোনো মিটিং, আমরা একটা মিটিং হয়েছিল, এরপরে তারা আমাদের কাছে প্রস্তাবনা পাঠিয়েছে, ভাই বই পুস্তক দিয়ে যদি সবকিছু হয়ে যেত, এই যে সংবিধান ছিল, সংবিধান মানে কি দেশ চলেছে? তো আমি এই জন্যই বলছি যে আমাদের ভিতরে আগে একতা দরকার। আগামী 10টা বছর অন্তত জাতীয় ঐক্যের সংহতি সরকার যদি আপনি না রাখতে পারেন, সেই ব্যবস্থা না করতে পারেন, তাহলে এই রাষ্ট্র টিকবে না, এই রাষ্ট্রে হাসিনা আবার কামব্যাক করবে। আমি পরবর্তীতে আপনার কাছে আসবো। আমরা একটু হাসান মামুন আপনার কাছে জানতে চাই যে এই যে বৈঠকটি হলো এবং প্রধান উপদেষ্টা যে বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, পাশাপাশি কিন্তু আরেকটি কথা বলেছেন যে সংস্কার যতটুকু প্রয়োজন সেটি করতে হবে এবং কারো জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, এটিও বলেছেন। কিন্তু তার মানে এর মাধ্যমে কি তিনি আসলে রাজনীতিবিদদের প্রতি এক ধরনের অবিশ্বাস প্রকাশ করলেন কিনা? প্রধান উপদেষ্টা কিন্তু এই যে এই বছরের ডিসেম্বর আর আগামী বছরের জুনের মধ্যে এই কথাটা একটা ভাষণে বলেছিলেন, সম্ভবত 16 ডিসেম্বরে, এবং সেখান থেকে উনি কিন্তু নড়ছেন না। এই জায়গাটা উনি ঠিক আছেন, আমার অবজারভেশন হচ্ছে এই। উনি কিন্তু ডিসেম্বর জুন এইভাবে বলেন, উনি বলেছেন এর মধ্যে, আগেও হতে পারে পরেও হতে পারে, 2-1 মাস এদিক সেদিক হতে পারে, এটাও কিন্তু উনি বলেছিলেন, তাই না? আচ্ছা, কথার পেছে একটু কনফিউশন তৈরি হয়, হতে পারে, হবে, করতে হবে, এইরকম কথাবার্তা উনি বলেন, এটা ওনার একটা স্বভাবসুলভ ভঙ্গি।
আমি এটা লক্ষ্য করেছি। আপনি দেখবেন যে ওনার কথা বলার ধরনটাই এরকম, একটু ক্যাজুয়ালি কথা বলেন। হ্যাঁ, উনি একটু ক্যাজুয়ালি কথা বলেন। আজকে যে পুলিশের উদ্দেশ্যে কথা বলেছেন খুবই ক্যাজুয়ালি বলেছেন, অভিভাবক সুলভ, মনে হয় যে ঘরে বসে কথা বলছেন, এইভাবেই বলেছেন, কিন্তু কথাগুলো খুবই অর্থপূর্ণ। তো উনি পুলিশকে প্রস্তুত হতে বলেছেন যে নির্বাচনে তাদের গুরুদায়িত্ব পালন করতে হবে। আমরা তো জানি যে স্থানীয় প্রশাসনেরও বিরাট ভূমিকা আছে। আপনি একটা খবর দেখবেন যে এখন অনেকে ডিসির দায়িত্ব নিতে চাচ্ছে না, মাঝে কিন্তু মারামারিও করেছিল অনেকে ডিসি হওয়ার জন্য। এখন দেখছে যে ডিসি হওয়াটা বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ, তাই না? সামনে নির্বাচন, কি হয়, কি ধরনের চাপ আসে, মোকাবেলা করা যায় কিনা। ডিসি পদের জন্য সাক্ষাৎকার ছিল, অর্ধেক লোকই যায়নি, 136 জন গিয়েছে, প্রায় 49% অনুপস্থিত ছিল, যায়নি। এটা নতুন প্রবণতা, তাই না? আগে দেখা যেত যে তদবির করে যেত, কারণ ডিসিদের তো বিরাট ভূমিকা। রাজধানীর বাইরে ডিসিরা হচ্ছে রাজা মহারাজা, তাই না? তাদের ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি এবং দুর্নীতির সুযোগও বিরাট। তো এখন যেহেতু জবাবদিহিতার ব্যাপারটা এসছে, এটা একটা নতুন বাংলাদেশ। সত্যি কথা বলতে গেলে জবাবদিহিতা লাগবে, মাস্ট। আপনি লক্ষ্য করবেন যে নির্বাচন কমিশনের তরফ থেকেও একটা আপত্তি জানানো হয়েছে সংস্কার কমিশনের প্রস্তাবের ব্যাপারে, প্রায় 10-12টা আজকে দেখলাম নিউজ। এর মধ্যে এটাও আছে যে নির্বাচন কমিশনকে যে দায়বদ্ধ করতে বলা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠতে পারে, তদন্ত হতে পারে, এটা তারা ফেস করতে চাচ্ছে না। তো এটা একটা নতুন পরিস্থিতি যে সবাইকে জবাবদিহি করতে হবে এবং জবাবদিহির বাইরে কেউ থাকতে পারবে না। সত্যি কথা বলতে গেলে যারাই জনগণের করের অর্থে বেতন পায় তাদের সবাইকে জবাবদিহি করতে হবে। এই তালিকায় কিন্তু রাষ্ট্রপতিও আসতে পারে, জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ না। যাই হোক, তো নির্বাচনের তারিখ নিয়ে কথা হচ্ছিল। এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এই দাবিটা জনপ্রিয় হয়েছে এবং এই দাবির কথা সরকারও কিন্তু মানে প্রায় স্বীকার করছে, গ্রহণ করছে। আচ্ছা, সংস্কারের ব্যাপারটা এর সঙ্গে সম্পর্কিত কিছুটা। প্রধান উপদেষ্টা বলেছিলেন যে অল্প সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে, আর অধিকতর সংস্কার হলে জুনের মধ্যে। তো জুনের দিকে যাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা আছে যে আবহাওয়াগত একটা পরিস্থিতি আছে, বৃষ্টি বাদল, বন্যা ইত্যাদি হয়। এটা নির্বাচনটা সাধারণত শীতকালে হয় আমাদের দেশে। শীত ঋতুটা আমাদের আন্দোলনের জন্য ভালো, নির্বাচনের জন্য ভালো। তবে কোনো কোনো নির্বাচন কিন্তু জুনেও হয়েছে। 1996 সালে হয়েছে। তখন একটা বিশেষ পরিস্থিতি ছিল যে 3 মাসের মধ্যে হতে হবে। এখন তো এরকম টাইম বাউন্ড না কোনো কিছু। সেই জন্য আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। কারণ দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, যে এটা যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই কাজ করবে না। যেমন বিনিয়োগ ভালো হবে না, তাই না? যত রেমিটেন্স আসুক, রপ্তানি আয়ে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, এটা কিন্তু নিম্নগতি হতে সময় লাগবে না। আপনি রপ্তানি খাতে দেখেন অস্থিরতা বিরাজ করছে। রমজান মাসে বোধহয় বিক্ষোভ আরও বাড়বে, কারণ সামনে তো বেতন ভাতার আন্দোলন। আজকে একটা খবর আছে যে গাজীপুর এলাকায় মানে গণ অভ্যুত্থানের পর 87টা রোড ব্লক হয়েছে, রাস্তা অবরোধ করে দাবি আদায়ের চেষ্টা। গাজীপুর এলাকায়, অন্যান্য এলাকায় আছে। আপনি যারা যে মেট্রো রেলে আজকে একটা ঘটনা, মেট্রো রেলে সামান্য ঘটনাকে ঘিরে ওখানে পুলিশ এবং কর্মচারী-কর্মকর্তাদের মধ্যে হাতাহাতি ইত্যাদি হয়েছিল। সেটা ঘিরে মেট্রো রেলে কয়েক ঘন্টা ধরে আজকে অরাজকতা চলেছে। মানে লোকজন পয়সা ছাড়া ঢুকেছে, মানে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। তারপর হচ্ছে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে রমজানের মধ্যে, তাই না? তো এগুলোও তো মফ এক ধরনের, যে পুলিশ কী করলো, পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নিতে গিয়ে জনগণের ওপর একটা প্রতিশোধ নেওয়া হয়ে গেল। তো এই অবস্থাটা চলছে এবং এই অবস্থা চললে কিন্তু দেশটা কোনো শৃঙ্খলার মধ্যে আসবে না। দেশের যে পরিস্থিতি এখন, সেটা অনেকে বলছে, দেখবেন যারা এই গণ অভ্যুত্থানের প্রতিপক্ষ, তারা প্রচার করছে যে গণ অভ্যুত্থানের ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, হাসিনা মুক্ত বাংলাদেশে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সুতরাং কী লাভ হলো, এটা তারা বলার চেষ্টা করে, আগেই ভালো ছিলাম, তাই না? কিন্তু তাদের চিন্তা করা উচিত যে অনেক দেশে গণ অভ্যুত্থানের পর এর চেয়ে খারাপ পরিস্থিতি হয়। বাংলাদেশে কিন্তু পরিস্থিতির ওই রকম অবনতি হয়নি, একেবারে তিউনিশিয়ার মতো, মিশরের মতো অবনতি হয়নি, বা এখানে যে ওই রকম আশঙ্কা আছে সেটাও কিন্তু মনে হয় না। কারণ এখানে রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে আলোচনার মধ্যে আছে, তাদের মধ্যে মতবিরোধ আছে, আবার তাদের মধ্যে মতৈক্যও কিন্তু আছে। এবং দেখা যায় যে দেশের ওপর যখন আঘাত আসে, মানে গণ অভ্যুত্থানের যে পরবর্তী পরিস্থিতি, তার উপর যখন আঘাত আসে বাইরে থেকে, তখন কিন্তু ঐক্য আবার পরিলক্ষিত হয় এবং তখন সরকারও কিন্তু দাঁড়িয়ে যায়।
এই যে রাশেদ যেটা বলছিলেন যে ইউনূস সাহেব একটা বড় ভূমিকা পালন করেছেন এই ক্ষেত্রে, ভারতের যে চাপ বাংলাদেশের উপর, হাসিনা মুক্ত বাংলাদেশের উপর, এটা মোকাবেলায় ইউনূস সাহেবের কিন্তু কোনো বিকল্প ছিল না এবং এখনও নেই। এই জায়গাটায় উনি পুরোপুরি সফল। মানে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে যে জঙ্গি হিসেবে দেখানোর যে চেষ্টা হচ্ছে, এটা কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে ইউনূস সাহেবের ভূমিকার জন্য, তার যে ইমেজ সেই কারণে। কিন্তু দেশ পরিচালনায় তার টিমের অদক্ষতা দেখা যাচ্ছে, এটা ঠিক। তার টিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তেমন নাই, প্রায় নাই, এটা কিন্তু বড় ব্যাপার। কিন্তু অদক্ষতার অভিযোগ আছে, সাংঘাতিকভাবে আছে। পুলিশকে সক্রিয় করার ক্ষেত্রে তাদের ব্যর্থতা বিরাট। এটা ওই রাশেদ যেটা বললেন, আমি একেবারেই একমত যে এই জায়গাটায় শুরুতেই হাত দেওয়া উচিত ছিল। এই বৈঠকটা অনেক পরে হয়েছে। এমনকি সেনাবাহিনীর যে কর্মকর্তারা মাঠে আছেন তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বসা উচিত আসলে, যে বিভিন্ন ঘটনায় তারা যে দেরিতে যাচ্ছেন বা তারা যে অত অ্যাকশনে যাচ্ছেন না, এটা কেন? যেমন এই যে পিজি হসপিটাল যেটাকে আমরা বলি, নামও পরিবর্তন হয়েছে, সেখানে একজন অভিযুক্ত ব্যক্তি, পিজি হসপিটাল উনি ভিসি ছিলেন, আওয়ামী লীগের সাবেক এমপি, প্রাণগোপাল দত্তের মেয়ে, উনিও হাসপাতালের একজন চিকিৎসক। তাকে কিছু লোক কী কারণে, অদ্ভুত কারণে অবরুদ্ধ করেছিল এবং সেনাবাহিনীকে গিয়ে তাকে উদ্ধার করতে হয়েছে। তো এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু ছোট ছোট হলেও মানুষের মধ্যে তীব্র অনাস্থা তৈরি করে সরকারের ওপর, এবং বাইরে এগুলো খুব প্রচারিত হয়। যে রমজানের মধ্যেও হোটেল রেস্তোরাঁয় কান ধরে উঠবোস করাচ্ছে, এই ধরনের ঘটনা কেন ঘটবে এবং এই লোকগুলোকে কেন কঠোরভাবে দমন করা হবে না? এটা তো একটা বিরাট প্রশ্ন। হিন্দু হোটেলে গিয়ে তারা আক্রমণ করছে, মারাত্মক ব্যাপার। এই বাংলাদেশ কি শুধু মুসলমানের? এই বাংলাদেশ তো হিন্দুরও। এই বাংলাদেশের সংখ্যা, আজকে প্রধান উপদেষ্টা পুলিশকে বলেছেন এই বিষয়টা, সংখ্যালঘুদের অধিকারের বিষয়টা বলেছেন দেখলাম। এবং এই বাংলাদেশ তো রাজনৈতিকভাবে যারা সংখ্যালঘু তাদের, ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু তাদের, জাতিগতভাবে যারা সংখ্যালঘু তাদেরও, এটা তো সবার বাংলাদেশ। এবং এই বাংলাদেশটা রক্ষা করতে হবে। এই বাংলাদেশটা যদি নস্যাৎ হয়ে যায় তাহলে কিন্তু এই গণ অভ্যুত্থানের চেতনা সমুন্নত থাকবে না। এই চেষ্টা করতে হবে। আর এই জন্য ইনক্লুসিভ নির্বাচনের কথাও বলা হচ্ছে। এটা কিন্তু লক্ষ্য করবেন যে জাতিসংঘ মহাসচিবও বলেছেন এখানে এসে, এবং বাইরে থেকে যারাই আমাদের নির্বাচন কমিশনের সঙ্গে বসছে, সরকারের সঙ্গে বসছে, তারা কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। ইনক্লুসিভ নির্বাচন মানে হচ্ছে যে কাউকে নিষিদ্ধ না করে সবাইকে নির্বাচন করতে দেওয়া এবং একটা লেভেল প্লেয়িং ফিল্ড রাখা, যাতে সবাই যার যার ভোট পেতে পারে এবং আমরা বলতে পারি যে বাংলাদেশের মানুষের ভোটে একটা নির্বাচিত সরকার এসছে। আর নির্বাচিত সরকার এলে কিন্তু এই পরিস্থিতির, আমি মনে করি, নাটকীয় পরিবর্তন হবে। এই পরিবর্তনের জন্য আমরা অপেক্ষা করছি। এবং আমি আজকেও সমকালে লিখেছি যে আমি তো মনে করি আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের প্রস্তুতি ইলেকশন কমিশনের থাকা উচিত। ইলেকশন কমিশন সে প্রস্তুতি নিচ্ছে বলেও জানা যায়। না, ইলেকশন কমিশন তো বারবারই বলছে ডিসেম্বর টার্গেট করে প্রস্তুতি নিচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কিন্তু তাদের যে কোনো 6 মাসের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি থাকা উচিত। তো তত্ত্বাবধায়কের সময় 3 মাসের মধ্যে নির্বাচন, কারণ এই ঐকমত্য কমিশনের সঙ্গে যদি বৈঠক হয়, সেখানে আমার মনে হয় বিএনপি সহ আরও কিছু দল তারা কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন মাস্ট, এই ব্যাপারটা সামনে আনবে এবার, এটা আমার মনে হচ্ছে। সুতরাং এই দাবিটা অগ্রাহ্য করা যাবে না। মানে গণপরিষদ গঠন, স্থানীয় নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন, এইসব দাবি এনে এই নির্বাচনটাকে বিলম্বিত করার সুযোগ আর নাই বলে আমার মনে হচ্ছে। মোহাম্মদ রাশেদ খান, আপনার কাছে আসতে চাই যে আপনারা তো আগেই রাজনৈতিক দল করেছেন এবং আপনারা বেশ একটা সম্ভাবনা নিয়ে রাজনীতিতে এসেছিলেন, কিন্তু এরপরে অভ্যুত্থানের পরে একটি নতুন রাজনৈতিক দল ইতোমধ্যে মাঠে এসছে। তো গতকালকে আরেকটি সংগঠনের রাজনীতিতে আসার সম্ভাবনা তৈরি হয়েছে, যে এই জাতীয় নাগরিক পার্টির যারা নাই, কমিটিতে যারা ছিলেন এবং সাবেক শিবির নেতা যারা শিবির ঘনিষ্ঠ ছিলেন তারা বের হয়ে গিয়েছেন। তাদের নেতৃত্বে একটি দল আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তারা এরকম একটা ফেসবুকে ঘোষণাও দিয়েছে। তো আপনার কি মনে হয় যে এদের সম্ভাবনা আসলে কতটুকু রাজনীতিতে, ভবিষ্যতে রাজনীতিতে মাঠ দখলের? ধন্যবাদ। দেখেন, এই অভ্যুত্থানে কিন্তু দল মত নির্বিশেষে সবাই অংশ নিয়েছে। তার মানে আমরা সবাই অভ্যুত্থানের শক্তি। আমি দেখলাম নতুন যে পার্টি গঠিত হয়েছে, বিশেষ করে তারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছে যে সাবেক শিবিরের নেতৃত্বে যে
পার্টি আসতে যাচ্ছে, আমরা সেই পার্টিকে শুভকামনা জানাই। এর মাধ্যমে তারা যে একটি পার্টি গ্রহণ করতে চায়, সেখানে আসলে এক ধরনের বাধা সৃষ্টি করা, ট্যাগিং করা। দেখেন, তারা কিন্তু জাতীয় নাগরিক কমিটিতে ছিল। যারা মূলত এই দল গ্রহণ করেছে, সেই দলের আগে যে একটি প্ল্যাটফর্ম গঠিত হয়, সেখানে কিন্তু এই জোনায়েদ সাহেবরা, রাফে ইসলাম, রিফাত সাহেবরা তারা কিন্তু ছিলেন। তার মানে কি, তারা শিবিরের পরিচয়টা দূরে ঠেলে তারা পরবর্তীতে এই যে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম দাবিদার যে জাতীয় নাগরিক কমিটি, সেখানে অন্তর্ভুক্ত হয়েছেন। তার মানে বিষয়টা এরকম যে জাতীয় নাগরিক কমিটির যারা ছিলেন তাদের আরেকটি অংশ, তারা আরেকটি নতুন দল গঠন করতে উদ্যোগী হয়েছে। তো এইটাকে আমি খারাপভাবে দেখছি না। তো এখন ওই যে পার্টি গঠিত হলো, ওদের হয়তো মতাদর্শের সাথে, জবাবদিহিতার সাথে, স্বচ্ছতার সাথে তাদের হয়তো মিলতেছে না, মতানৈক্য তৈরি হয়েছে, যেটি জোনায়েদ সাহেব ইতিমধ্যে বিভিন্ন বিষয় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। স্বচ্ছতার কথা এনেছেন, নেতৃত্বে বাছাইয়ের কথা এনেছেন, গণতন্ত্রের কথা এনেছেন। তো বিভিন্ন মতাদর্শের কথা কিন্তু তিনি এনেছেন। তো সেই জায়গা থেকে আমি যতদূর জানি, যেহেতু চীন সফরে তিনিও আমার সাথে ছিলেন, তার সাথে দীর্ঘ 10 দিন প্রায় এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, যে তাদের সাথে আসলে সারা দেশে বলেন, ঢাকাতে বলেন, অনেক শক্তি আছে। বিশেষ করে শিবিরের অনেকে জামাত ইসলামীতে যোগদান করে না, তারা অনেকে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে যুক্ত হয়। কেন যুক্ত হয় না সেটি নিয়ে আলোচনা হয়েছে, আমি এই প্ল্যাটফর্মে আসলে বলতে চাচ্ছি না, সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তবে তারা নতুন একটি প্ল্যাটফর্ম তারা করতে চাচ্ছে না, আমি তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই। তবে তাদেরকে শিবির ট্যাগ দিয়ে আটকে রাখার প্রবণতা, এটি কিন্তু আমাদের বন্ধ রাখা উচিত। গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে, তারা গণ অভ্যুত্থানের শক্তি, সেখানে দলের পরিচয়ে কেউ অংশ নেয়নি। যে শিবির আন্দোলনটা করতেছে, ছাত্রদল করতেছে, বিএনপি করতেছে, এনসিপি তো ছিল না, অর্থাৎ সেই আন্দোলনে আমরা সবাই সাধারণ এদেশের জনগণ ছিলাম। তো সে দেশের জনগণের একটি শক্তি যদি একটি পার্টি গ্রহণ করতে চাই, অবশ্যই শুভকামনা জানাই। আমরা তরুণরা যত বেশি পলিটিক্সে ইনভলভ হব, দেশের তত বেশি কল্যাণ হবে। কারণ আমাদের দেশের সিনিয়র পলিটিশিয়ানদের নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে। একজন তরুণ মানুষ যে ধরনের সততা, নৈতিকতা নিয়ে, সাহস নিয়ে, ঝুঁকি নিয়ে পলিটিক্সে তিনি ইনভলভ হন, বয়স হওয়ার সাথে সাথে কিন্তু পরিবারের প্রতি টান, অর্থ মোহের প্রতি লিফট সাইড, এগুলো কিন্তু বাড়ে মানুষের, আমরা বাংলাদেশের বাস্তবতায় দেখেছি। এখন সেই জায়গা থেকে এই সাহসী তরুণরা পার্টি গঠন করার অধিকার তাদের আমাদের আগের সংবিধানও দিয়েছে। এখন সংশোধিত যে সংবিধান আসবে, সেখানেও সেই অধিকার অবশ্যই থাকবে। আমি এই অধিকারকে শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। আমরা হাসান মামুন, আপনার কাছে জানতে চাই যে এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটা বিশাল ঘটা করে রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হলো, ঘোষণা দিল, মানিক মিয়া এভিনিউতে বিশাল সমাবেশ করলো, সারা বাংলাদেশ থেকে লোক আসলো। এরা কিন্তু এর নেতৃত্বে তারাই আছেন যারা আসলে এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন। তার মানে সারা বাংলাদেশের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচার সরকারকে বিদায় করার জন্য এদের ভূমিকাটাই ছিল মুখ্য, নেতৃত্বের জায়গা থেকে যদি বলি। তো সেই জায়গায় তারা একটা বিশাল জন আকাঙ্ক্ষা পূরণ করেছেন। কিন্তু রাজনৈতিক দল হিসেবে যে কয়টি দিন তারা এই পর্যন্ত গেল, এবং এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেও ছিলেন, তো তারা আসলে কতটুকু জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছেন? যদি মূল্যায়নের সময় হয়তো এত বেশি হয়নি, তারপরে কারণ আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খবর দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ছোটোখাটো ভুল ত্রুটি হচ্ছে। সেই জায়গাটা থেকে যদি বলেন যে তারা আসলে জনগণের জন আকাঙ্ক্ষা পূরণে কতটুকু ভূমিকা রাখতে পারছেন? আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্রদের একাংশ, সবাই না, কিন্তু না, ইনু সাহেব ওই কথাটা আমি যেটা বলছিলাম, যে উনিও বলেন কিন্তু ক্যাজুয়ালি ছাত্রদের পার্টি, ছাত্রদের দল বলা ঠিক না। ছাত্রদের মধ্যে যে অংশটা গণ অভ্যুত্থানে ছিল, নেতৃত্ব দিয়েছিল, তাদের একাংশ রাজনীতিতে ছিল এবং তাদেরও একাংশ এই দল গঠন করেছে। আরেক অংশ কিন্তু সরকারে এখনও রয়ে গেছে, তাই না? এটা লক্ষ্য করতে হবে। তো প্রথমেই এই পার্টিটা বিতর্কিত হয়েছে যে এটা ওই যে কিংস পার্টি কিনা, যেহেতু সরকারের ভেতর থেকে কেউ কেউ জয়েন করে, শেষ মুহূর্তে জয়েন করে এই দলের মুখ্য সমন্বয়ক হয়েছেন এবং তাদের পলিসি মুখ্য আহ্বায়ক, মুখ্য আহ্বায়ক, সরি। তো এবং তাদের পলিসিটি হচ্ছে যে যারা জয়েন করবে তারা শেষ মুহূর্তে সরকার ত্যাগ করবে। তো এইটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে যে এটা তো কোনো পলিসি হতে পারে না, কারণ সরকারের
এবং প্রশাসনের প্রত্যক্ষ সহায়তা নিয়েই এই দল গঠিত হচ্ছে। এই আচ্ছা, এগুলো তো এইসব ঘটনাবলী সামনে এসেছে, রিকুইজিশন করে দেয়া, রিকুইজিশনের প্রশ্ন এসছে এবং সেটা সদুত্তর আসেনি, দেওয়ার চেষ্টা হয়েছে, সদুত্তর পাওয়া যায়নি। তো যারা এদের প্রতিপক্ষ তারা কিন্তু এটা ব্যাপকভাবে প্রচার করে এদেরকে মানে মেলায়ন করার চেষ্টা করে, মানে অবমূল্যায়ন করার চেষ্টা করে। আচ্ছা, তো এবং আরেকটা আছে যে এইভাবে তো দল গঠন আগেও হয়েছে, এই জবাব দেওয়া হয়, কিন্তু এই জবাবটা গ্রহণযোগ্য না এই অর্থে যে তাদের কাছে তো ভিন্ন কিছু প্রত্যাশা করা হয়। আমি প্রত্যাশার কথাটা বলছিলাম যে সরকারের কাছে প্রত্যাশা তো ছিল, এদের কাছেও কিন্তু প্রত্যাশা ছিল যে নতুন বন্দোবস্ত, যেটা বলছে নতুন বন্দোবস্ত তো এটা হতে পারে না যে আগের মতো করে আমি দল গঠন করব। আরেকটা বিষয় হচ্ছে যে আগে কিন্তু বলে কয়ে করা হতো, এখন কিন্তু একটু এর মধ্যে লুকোছাপা আছে। আরেকটা বিষয় হচ্ছে আমি বলতে চাই যে এই যে পয়সা কড়ি কোত্থেকে আসছে এটা নিয়ে শুরু থেকে বিতর্ক, যে কোথায় এদের দলীয় কার্যালয় ভাড়া কে দিচ্ছে, তাই না? আচ্ছা, একটা বড় বিজনেস গ্রুপের সংশ্লিষ্টতার কথা শোনা যায়, আমি নাম বলতে চাই না, সবাই জানে তো, এবং ফেসবুকে তো প্রচার হচ্ছে যে এত টাকা এসছে ইত্যাদি। তো টাকা দল ব্যবসায়ীদের কাছ থেকে বা ব্যক্তিবিশেষের কাছ থেকে পেতে পারে, কিন্তু এক্ষেত্রে স্বচ্ছতা এবং হিসাবটা পরিষ্কার থাকা উচিত। পশ্চিমা দেশগুলোতে তাই হয়, তাই না? এবং পরে মিলিয়ে দেখা হয় যে তারা যেসব কথা বলছে রাজনীতিতে বা যেসব পলিসি নিচ্ছে ক্ষমতায় গেলে, সেগুলোর সঙ্গে এই অর্থের কোনো সম্পর্ক আছে কিনা এটা বিচার করার জন্য কিন্তু স্বচ্ছতা চাওয়া হয়। বাংলাদেশেও কিন্তু আসলে বড় রাজনৈতিক দলগুলো কিন্তু বছর শেষে এক ধরনের হিসাব নির্বাচন কমিশনের এখন তো হিসাব 3 মাস পর পর দাবি করা হচ্ছে, মাসে মাসে দাবি করা হচ্ছে। আমি বলছিলাম জবাবদিহিতার কথা, গণ অভ্যুত্থানের পর কিন্তু এই জিনিসটা অ্যাভয়েড করা যাবে না, মানে আগের ধারায় কোনো কিছু চালানো যাবে না, এর বিরাট প্রত্যাশা তৈরি হচ্ছে, এটা খেয়াল করতে হবে। প্রশাসন আগের ধারায় চলতে পারবে না, ইভেন রাজনৈতিক দল আগের ধারায় চলতে পারবে না। রাজনৈতিক দলগুলো বাইরে সংস্কারের কথা বলছে, দুদক সংস্কার, পুলিশ সংস্কার, তাই না, স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার, নিজের সংস্কারের কথা কিন্তু খুব একটা বলছে না, তাই না? রাজনৈতিক সংস্কার, এটা 1/11-এর পরও ব্যাপকভাবে আলোচিত হয়েছিল যে দলগুলোতে সংস্কার হওয়া দরকার। যেমন আমি তো মনে করি এনসিপির একটা কাউন্সিল করা উচিত এবং তাদের ভোটাভুটিতে যাওয়া উচিত। তারা একটা দল গঠন করেছে, ঠিক আছে, এবং যে দলই গঠিত হোক তাদেরকে নিয়মিতভাবে কাউন্সিল করা, ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা, এগুলোতে যাওয়া উচিত। আর হচ্ছে যে এই যে অর্থ সম্পদ যেগুলো তারা আহরণ করে, কিভাবে দল পরিচালিত হচ্ছে সেই হিসাবটা দিতে হবে। অন্যে দিল কি না এটা দেখার দরকার নেই, তুমি দিয়ে দাও, তাই না? অনেকে কিন্তু দিয়ে দেয়, যেমন নাহিদ ইসলাম দিয়েছেন ব্যক্তিগত হিসাবটা, দলের হিসাবটা দেওয়া উচিত। আর যে রাশেদ যেটা বলছিলেন নতুন জামাত ইসলামী বা শিবিরের পক্ষে একটা দল হচ্ছে, দল হতে পারে, দল হওয়াতে কোনো আপত্তি নাই। একসময় তো দলের রেজিস্ট্রেশন লাগতো না, তাই না? উল্লেখ করেছি যে একটি গোষ্ঠী থেকেই ভাগ হয়ে গিয়ে আরেকটা দল হচ্ছে, এটা ভাগ হতে পারে, ইভেন এনসিপিও ভাগ হতে পারে। কারণটা হচ্ছে তাদের মধ্যেও কিন্তু আদর্শগত জায়গায় অনেক মত পার্থক্য আছে। এটা একটা প্ল্যাটফর্মের মতো, এখানে এক্সট্রিম লেফট, এক্সট্রিম রাইট, মধ্যপন্থী সব রকম লোকজন আছে এবং সব রকম লোকজন গণ অভ্যুত্থানেও ছিল। এর একটা প্রতিফলন কিন্তু এই প্ল্যাটফর্মটা, তাই না? তাদের মধ্যে কিন্তু এই যে আদর্শগত ডিবেটটাও হওয়া উচিত, এটা আমি মনে করি। ডিবেটটা হয়ে একটা পরিষ্কার অবস্থান তাদের নেওয়া উচিত যে আমাদের কর্মসূচি কী হবে, নীতি কী হবে, এগুলো প্রকাশ করা উচিত। তারা কিন্তু এগুলো এখনও পরিষ্কার করতে পারেনি, তাই না? এই জন্য এদের মূল্যায়নের সময়টা এখনও আসেনি। মূল্যায়নটা সামনেও হবে, সামনে তো নির্বাচন আছে, নির্বাচনে তারা যোগদান করবে, এটা ভূমিকা রাখবে, মানে অংশ নেবে বলা হচ্ছে। তো কিভাবে অংশ নেবে, সেখানে কাদেরকে নমিনেট করবে, তাই না? এবং সেখানে অর্থবিত্তের ব্যাপারটাও আলোচিত হবে যে কিভাবে এরা এগুলো ম্যানেজ করছে। তো এরা যদি একটা স্বাতন্ত্র রক্ষা করতে পারে তাহলে ক্ষমতায় হয়তো যেতে পারবে না, কিন্তু একটা বিরোধী দল হিসেবে, একটা প্রেশার গ্রুপ হিসেবে তারা কিন্তু একটা ভালো ভূমিকা নিতে পারে, এটা আমি মনে করি। ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে আছি, আপনার কাছে ছোট্ট একটি বিষয় জানতে চাই যে ডিএমপি কমিশনার পরশুদিন একটি কথা বলেছিলেন যে নারী নির্যাতন, ধর্ষণকে ধর্ষণ না বলে নারী নির্যাতন বলা উচিত, এবং এটা নিয়ে কিন্তু গতকালকে অনেক জায়গায় প্রতিবাদ হয়েছে এবং এনজিওগুলোর একটি সম্মিলিত সংবাদ সম্মেলনও হয়েছে, নিন্দা জানানো হয়েছে। এবং গতকাল রাতে প্রধান উপদেষ্টা নিন্দা জানিয়েছেন তার এই প্রধান উপদেষ্টা অফিস ডিএমপি কমিশনার এই বক্তব্যে, এবং আজকে সকালবেলা ডিএমপি কমিশনার এই দুঃখ প্রকাশ করেছেন। তো ডিএমপি কমিশনার মতো এরকম দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের বক্তব্য দেওয়ার কারণটা কি? কারণটা তো উনিই বলতে পারবেন, উনি কেন এইভাবে বলেছিলেন। আসলে ধর্ষণ এটা শুনতে কেমন লাগে,
কিন্তু বাস্তবে ধর্ষণ তো একটা মানে আলাদা একটা অপরাধ, তাই না? নারী নির্যাতন অনেক রকমের আছে, মানে তাকে উত্ত্যক্ত করা এটা একটা নির্যাতন। এই সব ঘটনা রাস্তাঘাটে বেড়ে গেছে, এই জন্য নারীর নিরাপত্তাহীনতার বোধ বেড়েছে। কালকেও আমি একজন পদস্থ একজন ইউএন বডিতে কাজ করা একজন আমাদের বন্ধুস্থানীয় এক মেয়ে, তার বাসায় গিয়েছিলাম আমরা বেড়াতে। তো তার মধ্যে আমি আতঙ্ক দেখেছি, এটা হচ্ছে সাংঘাতিক ঘটনা। এবং বারবারই সে বলছিল যে মেয়েরা তো স্ক্যার্ড, এবং তার সঙ্গে কাজ করা মেয়েরাও স্ক্যার্ড, তাই না? তো এই জায়গাটায় পুলিশকে বরং মানে জোরালো ভূমিকা রাখতে হবে। পুলিশকে এই সব অপরাধ কোনটা কি অপরাধ এটা আলাদা করে চিহ্নিত করে তাদেরকে বরং এটা ফেস করতে হবে এবং আস্থা জাগিয়ে তুলতে হবে। তারা কিন্তু উল্টো কাজ করছে, তারা এটাকে মানে আড়াল করার চেষ্টা করছে। আড়াল করার চেষ্টা না করে যে অপরাধ যেরকম সেটা ধরে সেটা ঠিকমতো ইনভেস্টিগেট করে যাতে বিচার হয়, শাস্তি হয়, সেটা বরং নিশ্চিত করতে হবে এবং তাতে জনমনে আস্থা ফিরে আসবে, এই চেষ্টাই করা উচিত। উনি কথাটা ক্যাজুয়ালি বলেছেন, হয়তো বলে ফেলেছেন, হতে পারে একটা সুশীল একটা অবস্থান থেকে উনি বলেছেন যে এটা শুনতে কেমন লাগে, তাই না? হতে পারে, কিন্তু ওনার দায়িত্বশীল পদে থেকে এইভাবে কথা বলা তো উচিত না। আর সরকারের কিন্তু ওই নিন্দা জানানোটা সরকারের কাজ না, সরকারের কাজ হচ্ছে ব্যবস্থা নেওয়া, তার বিরুদ্ধে পানিশমেন্টের ব্যবস্থা নিতে পারতো, বা অন্তত তাকে বলতে পারতো তুমি প্রত্যাহার করো বক্তব্যটা, তাই না? এটা নিন্দা করার কিছু নাই। এটাও আমি একটু দেখছি যে নতুন স্টাইল সরকার পরিচালনার, মানে ইনুস সাহেব প্রায় উদ্বেগ জানাচ্ছেন, আহ্বান জানাচ্ছেন, নিন্দা জানাচ্ছেন। হতে পারে এটা নতুন একটা ধারা, উনি একটা মানে এটাও যুক্ত করতে চান রাষ্ট্র শাসনে আর কি, তো জানি না, কিন্তু এতে করে ফল কি হবে আমি জানি না। ওকে, ধন্যবাদ। আমরা একেবারেই খুব অল্প সময়ে রাশিদ খান আপনার কাছে জানতে চাই যে একই বিষয়, এই ধর্ষণ বিষয়ে গতকালকে বিএনপি মহাসচিব একটি কথা বলেছেন যে একদিকে ধর্ষণের বিরুদ্ধে সারা বাংলাদেশে একদম জনমত গড়ে উঠেছে, প্রতিবাদ হচ্ছে অনেক জায়গায়, কিন্তু সেই প্রতিবাদ যারা করছে তাদের বিরুদ্ধে পুলিশ মামলা দিচ্ছে। তো আপনার কি মনে হয় যে উনি কি সঠিক মন্তব্য করেছেন? আমি খুব সংক্ষেপে গণমাধ্যমে যেটা দেখলাম, বিশেষ করে ছাত্র ফেডারেশনের যিনি সভাপতি ছিলেন তিনি সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মূলত ছাত্র ফেডারেশনের যিনি সভাপতি তার বিষয়টাকেই ফোকাস করে মহাসচিব সাহেব বক্তব্য বা বিবৃতি দিয়েছেন। দেখেন, বাংলাদেশে কিন্তু এই ধর্ষণের ঘটনা সবসময় ঘটছে। হয়তো মাগুরার যে শিশু তার বিষয়টা সামনে এসেছে। আরেকটি বিষয় অ্যাড করা দরকার। দেখেন, সেখানে যেটি উল্লেখ করা হয়েছে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে যে বাবা, দুই ভাই মায়ের সহযোগিতায় ধর্ষণের মতন ঘটনা ঘটিয়েছে একজন শিশুর সাথে। আমার কাছে আসলে এটি অবিশ্বাসযোগ্য। এখানে কি আসলে এ ধরনের ঘটনা এই বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের বাস্তবতায় আদৌ সম্ভব? তা একজন শিশু, আমার কাছে এই ক্ষেত্রে মনে হচ্ছে যে সেটি নিশ্চয়ই পুলিশ আসলে তদন্ত করবে। এই চারজনের মধ্যে আসলে কে অপরাধী সেটি কিন্তু তদন্ত করা দরকার। সবাইকে একযোগে অপরাধী বলা, তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া, আপনি অপরাধী, আমি নিরপরাধ, আমি আপনার সন্তান, তাই বলে কি আমি কি অপরাধী হয়ে যাবো, আমাকে গ্রেপ্তার করবে? বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু মব জাস্টিস। তো এই ঘটনাগুলো আসলে আমাদের বন্ধ করা উচিত। যিনি অপরাধী তার শাস্তি হতে হবে, কিন্তু ওই পরিবারের আরেকজন নিরপরাধী তাকে যদি আমরা শাস্তি দিই তাহলে কিন্তু ন্যায় বিচার লঙ্ঘিত হবে। তো বিএনপির মহাসচিব যে বিবৃতি দিয়েছেন আমি তার সাথে একমত। যিনি অন্যায় করেননি, গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, ওইখানে নাকি তিনি উপস্থিত ছিলেন না, তার নামে মামলা দেওয়া হয়েছে, এটি অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে। আর ডিএমপি কমিশনারের বক্তব্যে বলবো যে আমার কাছে মাঝে মাঝে খারাপ লাগে, তবে আমি যতদূর বুঝলাম বা শুনলাম যে নারী নির্যাতনের আলাদা মামলা হয়, আলাদা কেস, আর ধর্ষণের আলাদা মামলা। সুতরাং এই ক্ষেত্রে দুইটা বিষয় ভিন্ন, এই জন্য ভিন্ন শব্দেই কিন্তু বলা হচ্ছে। আর প্রধান উপদেষ্টার আপনার দপ্তর থেকে যে বিবৃতিগুলো প্রধান উপদেষ্টার নামে আসে, দেখেন এর আগে আমি দেখেছি রাত 1টা-1:30টার সময় বিবৃতি এসেছে। আমার কাছে মনে হয় যে প্রধান উপদেষ্টা এগুলো লিখেন না, তার দপ্তর থেকে হয়তো লিখে দেন। আমার মনে হয় সেটি উল্লেখ করে দেওয়া উচিত। অনেকে ওই সময় প্রশ্ন তুলেছে যে প্রধান উপদেষ্টা রাত 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত জেগে থাকেন। দেন প্রধান উপদেষ্টা একজন মানে বয়স্ক মানুষ, তার আসলে অত রাত জেগে থাকা সম্ভবপর নয়। সুতরাং যারা বিবৃতি দিচ্ছেন প্রধান উপদেষ্টার নামে, আমার মনে হয় এইটা বন্ধ করা উচিত। প্রধান উপদেষ্টা এত রাতে বিবৃতি দেন এটা আমি বিশ্বাস করি না, এবং এত রাতে ফেসবুকে তার টাইপ করার সময় নেই, তিনি করেন না, এটা তার দপ্তরের কাজ। প্রধান উপদেষ্টা দপ্তরের নামে চালিয়ে দিক, কোনো সমস্যা নাই। আর বাংলাদেশের এই যে এটি শুরু হয়েছে যে কেউ অন্যায় করলে
মানে তার দুঃখ প্রকাশ করা। আরে ভাই, সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নিতে হবে। সরকার ব্যবস্থা যদি না নিতে পারে তাহলে এই সরকার কিসের বিপ্লবী সরকার? বিপ্লবের পরে অ্যাকশন ধর্মী হতে হবে, প্রত্যেকটা জায়গায় অ্যাকশন, কোথাও ছাড় ছুট দেওয়া যাবে না। কিন্তু এই সরকার বেশি জায়গায় ছাড় দিতেছে এবং বাংলাদেশে যে মব জাস্টিস শুরুটাই কিন্তু সরকারের হাত ধরে। এটি আপনাকে আগে বিশ্লেষণ করতে হবে। একজন উপদেষ্টা বলছে যে উৎসব করেন, আর একজন উপদেষ্টা বলছে যে পানি ঢালেন, আগুন ধরিয়ে দেওয়ার পরে বলছেন পানি ঢালেন। তো এই ক্যারেক্টারগুলো যদি বন্ধ করা যায় তাহলে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারটা আসলে সম্ভব। ওকে, ধন্যবাদ। আমরা আজকের মতো এখানে শেষ করব। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের এই সময়ের আয়োজন। রোজার মাসে প্রচণ্ড গরম পড়েছে, এ সময়ে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।